আজকে আমরা আরও একটা ক্লাস আলোচনা করবো, আরও একটা গ্রামারের ক্লাস এখানে আমরা ডিসকাস করব এবং এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস 9 তোমরা দেখতে পাচ্ছ। তো এর আগে কিন্তু আমরা 8টা ক্লাস করেছি, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা আজকে আবার একটু মিক্সড অ্যানালিসিস করবো মিক্সড গ্রামারের উপরে। ওকে, তো আমরা কিন্তু এইভাবে মিক্সড দিয়েই শুরু করেছিলাম, মাঝখানে কয়েকটা টপিক বেসড আমরা অ্যানালিসিস করেছি এবং আজকে আবার একটা মিক্সড গ্রামারের ক্লাস, তোমাদের পরীক্ষার একদম উপযোগী যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন নিয়ে ডিজাইন করা পিপিটি। তো চলো দেখে নিই, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা আগের ভিডিওগুলোতে যেমনভাবে ধরে ধরে আলোচনা করেছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে খুব ভালো ভালো কনসেপ্ট আছে এখানে, এই কনসেপ্টের উপরে বেস করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, চুজ দ্য সেন্টেন্স উইথ ভোকেটিভ কেস কেস ইউসেজ। ওকে, তো এই চারটি অপশানের মধ্যে কোনটাতে ভোকাটিভ কেসটা সঠিকভাবে ইউজ হয়েছে সেটাই আমাদের আনসার করতে হবে। তো এখানে আমরা যদি কেসের কথা বলি, কেস থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। কেস অনেকগুলোই হয়ে থাকে, আমরা বলতে পারি যেমন একটা হয় নমিনেটিভ কেস, ঠিক আছে, নমিনেটিভ একটা কেস হয়। আমরা আরও একটা বলতে পারি যেটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কেস, নমিনেটিভ অবজেক্টিভ। তারপরে আমরা বলতে পারি পসেসিভ কেস হয়, ঠিক আছে, আমি লিখছি না, পসেসিভ কেস হয় আমাদের। আরও হয় আমরা বলতে পারি একটা ডেটিভ কেস হয়, ডেটিভ কেস। আরও এটা আমাদের একটা ভোকাটিভ কেসের আছে। তো অ্যাকচুয়ালি এই কেস নিয়ে আলাদা একটা ভিডিও করাই যায় এবং এই কেস থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এইখানে আমাদের বলেছে ভোকাটিভ কেস কোনটাতে ইউজ হয়েছে, এবং আমাকে তাই যদি আনসার করতে হয় আমাকে আগে জানতে হবে এই ভোকাটিভ ইউজটা কখন হয়, কিভাবে হয়ে থাকে। এই ভোকাটিভ ইউজের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি এখানে নাউন আর প্রোনাউন ইজ ইউজ টু বি ইন ভোকাটিভ কেস ইফ ইট ইজ ইউজ টু অ্যাড্রেস সামওয়ান অথবা ইউজ টু কল আ পারসন ডিরেক্টলি। ঠিক আছে, মানে ভোকাটিভ কেসের ক্ষেত্রে কাউকে অ্যাড্রেস করা হয় ডিরেক্টলি। ওকে, টু পে অ্যাটেনশন। ওকে, মানে অ্যাটেনশন দেওয়ার জন্য ডিরেক্টলি অ্যাড্রেস করা হয়, সেটাকে আমরা বলে থাকি ভোকাটিভ কেস। তো এখানে দেখো কোথায় অ্যাকচুয়ালি ডিরেক্টলি কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। এখানে বলছে আই গেভ মাই ফ্রেন্ডস পেন ব্যাক টু হিম। আর এখানে বলছে ওয়েট জন, আই ফরগেট মাই কিজ, হি টোল্ড হার দ্য ট্রুথ, হু ইজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এর মধ্যে কোথাও তোমার মনে হচ্ছে যে কাউকে অ্যাড্রেস করছে কোনো একটা জায়গাতে, ঠিক আছে। তো এখানে যদি আমরা অপশন বিটা দেখি, দেখো এখানে ভালো করে দেখো, এখানে বলছে ওয়েট জন আই ফরগেট মাই কিজ। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা হচ্ছে কাকে, এই জনকে দেখো অ্যাড্রেস করা হচ্ছে, জনকে ডিরেক্টলি অ্যাড্রেস করা হচ্ছে। আর ভোকেটিভ কেস সেটাই বলে কোনো ব্যক্তিকে ডিরেক্টলি অ্যাড্রেস করা বা কাউকে ডিরেক্টলি কল বা ডাকা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভোকাটিভ কেস। যেমন আমি এখানে একটা এক্সাম্পল আরও একটা লিখছি, এরকম, রমেশ, ওকে রমেশ কাম হিয়ার, এটাও একটা কিন্তু ভোকাটিভ কেস, এখানে রমেশকে অ্যাড্রেস করা হচ্ছে ডিরেক্টলি। ঠিক আছে, তো অপশন বি এখানে রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 2। এটা দেখো একটা প্রিপোজিশন অথবা ফ্রেজাল ভাব থেকে একটা প্রশ্ন আছে, খুব ভালো একটা প্রশ্ন। এখানে দেখো প্রিপোজিশন অথবা ফ্রেজাল ভার্ব, এটা অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বের কোশ্চেন, এবং এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রিপোজিশন বসিয়েই সেটাকে ফ্রেজাল ভার্ব করতে হয়, তাই এটা আমরা প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্বের মধ্যে ফেলতেই পারি। ঠিক আছে, তো কি বলছে এখানে, শি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ড্যাশ হার রিকোয়েস্ট। তো এই যে টার্ন শব্দটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের, তোমাদের পড়ার ক্ষেত্রে টার্ন দিয়ে কিন্তু অনেকগুলো হয়, খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমাদের কি হবে, আপ আছে, অপশান অফ, ঠিক আছে, আউট এবং ডাউন। কী হবে এখানে সঠিক আনসার? এখানে আমরা যদি ভালো করে দেখি, তুমি দেখো একটা হয় টার্ন আপ। ওকে, এই যে টার্ন আপ। ওকে, টার্ন আপ মানে কি বলো তো, টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার বা আমরা যেটাকে বলতে পারি প্রেজেন্ট, টার্ন আপ। আর একটা হয় টার্ন অফ মানে আমরা বলি না, মানে কোনো কিছু অফ করে দেওয়া বা সুইচ অফ। ওকে, এটা ডাব্লু, সুইচ অফ। তারপরে আমরা আরেকটা হয় টার্ন আউট মানে কি বলো তো, টার্ন আউট মানে আমি একটা সেন্টেন্স লিখছি, মানে দেখো শি টার্নড আউট টু বি ফ্রেন্ড। এখানে টার্ন আউট মানে কি বলো তো, এই টার্ন আউট মানে এখানে প্রুভড, মানে সে তো আমার বন্ধু প্রমাণিত হলো, প্রুভ হলো। ঠিক আছে, এটা হচ্ছে টার্ন আউট। তো টার্ন আপ মিনস হচ্ছে, টার্ন আপ হচ্ছে অ্যাপিয়ার বা প্রেজেন্ট, টার্ন আপ সুইচ অফ, টার্ন আউট মিনস হচ্ছে প্রুভড বলতে পারে। এবং আরেকটা হয় টার্ন ডাউন। ঠিক আছে, টার্ন ডাউন। তো টার্ন ডাউনের আমরা এখানে কি বলতে পারি, দেখো টার্ন ডাউনের
মিনিংটা আমরা বলতে পারি রিজেক্ট, রিজেক্ট, ঠিক আছে। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট। তো এখানে দেখো কোন সেন্সে হচ্ছে, শি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ড্যাশ আর প্রপোজাল। সে স্যাড কারণ তার বাবা তার রিকোয়েস্টটা কী করেছিল, রিজেক্ট করেছিল, ঠিক আছে। তাই এখানে টার্ন ডাউন হবে, বুঝা গেল, টার্ন ডাউন কিন্তু, ওকে। এই টার্ন ডাউনেরই কিন্তু আরও একটা মিনিং হয়, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো এই ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালোভাবে পড়া দরকার। এখানে দেখো টার্ন ডাউন দ্য রেডিও বা টিভি, টার্ন ডাউন দ্য টিভি। এখানে এই টার্ন ডাউনের মানে কি বলতো, মানে কোনো কিছুর ভলিউমটাকে লো করা। এখানে এই টার্ন ডাউন মিনস হচ্ছে লো করা। আবার এখানে আমি কিন্তু সেম বললাম টার্ন ডাউন, এই টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট। তো এখানে আমাদের রিজেক্ট সেন্সে কিন্তু ইউজ হয়েছে, তাই এখানে টার্ন ডাউন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য কারেক্ট ফেমিনাইন ফর্ম অফ দ্য নাউন এক্সিকিউটর। এক্সিকিউটরের ফেমিনাইন ফর্মটা কী হবে? এক্সিকিউট্রেস, এক্সিকিউট্রিক্স, এক্সিকিউশনার, এক্সিকিউটরাইন, ঠিক আছে, বলো কী হবে এখানে? এখানে এক্সিকিউটর এই যে ওয়ার্ডটা হবে, এর ফেমিনাইন কী হয়? ফেমিনাইন আমরা সাধারণত মিস্ট্রেস, হ্যাঁ, মাস্টার, মিস্ট্রেস, এরকম ইএসএস বা আরইএসএস লাগিয়ে করি, বাট এখানে কিন্তু সেটা ফলো করবে না, ওকে। এটা এখানে অ্যাকচুয়ালি এই যে এক্সিকিউটরের এর ফেমিনাইন ফর্ম হবে এক্সিকিউট্রিক্স, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্টস আ জেন্ডার এরর। এই সেন্টেন্সটা, 4টি সেন্টেন্সের মধ্যে কোথায় জেন্ডার এরর আছে, ঠিক আছে। জেন্ডারের উপরে এটা একটা প্রশ্ন, দেখো আগের প্রশ্নটা ছিল, এটা আমরা যদি বলি এটা আমাদের সেই এটাও জেন্ডারেরই একটা প্রশ্ন, ফেমিনাইন, এটাও জেন্ডারের মধ্যেই পড়ে। তারপরেরটা আগে দেখো ফ্রেজাল ভার্বের ছিল, এবং এখানে একটা কেস থেকে প্রশ্ন ছিল। মোটামুটি সব জায়গা থেকে কিন্তু টাচ করেই প্রশ্ন তৈরি করা হচ্ছে। তো এখানে দেখো জেন্ডারগত এরর আছে কোথায়, এখানে সেন্টেন্সগুলো ভালোভাবে পড়তে হবে। দ্য অ্যাক্টর, এবং এই ধরনের সেন্টেন্সগুলোতে কিন্তু একটু টাইম লাগতে পারে। দ্য অ্যাক্টর অ্যান্ড হিজ ওয়াইফ অ্যারাইভড লেট, এখানে দেখো অ্যাক্টরের কথা বলছে, অ্যান্ড হিজ ওয়াইফ অ্যারাইভড লেট, ঠিক আছে। এখানে দেখো দ্য লায়ন অ্যান্ড দ্য লায়নেস ওয়ার কেজ সেপারেটলি, এখানে দেখো দ্য লায়নেস এবং দ্য লায়ন, ঠিক আছে, দুটোর আগেই কিন্তু দা আছে, সেই জন্য কিন্তু এখানে ওয়ার বসছে, বোঝা গেল, মানে দুজনের কথা বলা হচ্ছে এখানে, সেই জন্য তো এটা মোটামুটি ঠিকই আছে। তারপরে দেখো সিতে দেখো দ্য ব্রাইড অ্যান্ড হার হাজবেন্ড ওয়ার ওয়েলকামড, ওকে, এখানেও দুজনের কথা বলা হচ্ছে, ঠিকঠাক আছে সব, ব্রাইড এবং হাজবেন্ড, যদিও আমাদের এটা জেন্ডারগত এরর খুঁজতে বলেছে। অপশান ডিটা দেখি, দ্য নান অ্যান্ড হার ব্রাদার অ্যারাইভড ইন দিস কার, ওকে, দ্য নান অ্যান্ড হার ব্রাদার, এখানে হার ব্রাদার মানে নান, নানের কথা বলা হচ্ছে, নান মানে এটা ফেমিনিজম বা এই মানে ফিমেল আর কি, ঠিক আছে, নান হচ্ছে ফিমেল। তো এখানে এই নান, এখানে এই নান আর এই হচ্ছে হার ব্রাদার, এখানেও দেখো দুজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। অ্যারাইভড ইন হিজ কার, এখানে যদি দুজনের কথা বলা হয় তাহলে এখানে হিজ কার কীভাবে হয়, হিজ কার, ওকে, হিজ কার কেন, এখানে তাহলে দেয়ার কার হবে, ঠিক আছে। এখানে যেহেতু দুজনের কথা বলা হচ্ছে, এখানে তাহলে হিজ কার কেন হবে, দেয়ার কার হবে, নান এবং ব্রাদার দুজনের কথা যদি বলা হয় তাহলে এখানেও আমাদেরকে প্লুরাল করতে হবে। এই দুটো মিলে কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এটা আর এটা মিলে প্লুরাল হচ্ছে সাবজেক্টটা, তাই এখানে আমাদেরকে এই হিজটা, এটা তো সিঙ্গুলার, এটাকেও প্লুরাল করতে হবে, এবং এখানেই আমাদের এরর আছে, ঠিক আছে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আর আমাদের সেটাই বলেছে কোথায় এরর আছে, সেটাই হবে সঠিক অ্যান্সার। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ আ ট্রান্সিটিভ ভার্ব। কোন সেন্টেন্সটিতে সঠিকভাবে ট্রান্সিটিভ ভার্বটাকে ইউজ করা হয়েছে, মানে কারেক্ট কোনটাতে আছে। দেখো ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ আমরা জানি, ট্রান্সিটিভ মানে হচ্ছে যে ভার্বের পরে একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আর ইনট্রান্সিটিভ ভার্বটা কী হয়, ইনট্রান্সিটিভ ভার্বের পরে সাধারণত ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমি এখানে কটা দেখো ভার্ব লিখছি, এখানে আমি এখানে কটা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ, যেমন আই রিড, ওকে, তারপরে আমি এখানে লিখছি হি স্লিপস,
হি স্লিপস, আই রিড হি স্লিপস, তারপর আমি লিখলাম দে অ্যারাইভড, দে অ্যারাইভড। ওকে, তারপরে আমি এখানে আরও একটা লিখছি হি প্লেজ। দেখো এখানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ অ্যান্ড ট্রানজিটিভ, যেটা বললাম ট্রানজিটিভের পরে আমাদের একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, ট্রানজিটিভ ভার্বের পরে একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, বাট ইনট্রানজিটিভের ক্ষেত্রে কোনো আমাদের ডিরেক্ট অবজেক্ট না হলেও চলে। তো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখো এখানে আমি লিখলাম আই রিড, বলে তো এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? আই রিড, আমি পড়ছি, হ্যাঁ, বা পড়ি, বা এই পড়ি একটা ইনকমপ্লিট সেন্স আছে, কিন্তু এরপরে কিছু একটা অবজেক্ট দরকার। আমি যদি এরকম লিখি আই রিড দ্য বুক, এবার কিন্তু কমপ্লিট সেন্স আসছে। তো এই রিড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হি স্লিপস, দেখো সে ঘুমায় বা ঘুমাচ্ছে। ওকে, এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু কোনো রকম আমরা একটা ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ছে না, তাই স্লিপস কিন্তু এখানে মানে পুরোপুরি নিজেই একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, তাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দে অ্যারাইভড, ওকে, দে অ্যারাইভড, এটা কী হবে বলো তো? দে অ্যারাইভড, অ্যারাইভডের পরে তারা পৌঁছেছিল, এরপরে কিন্তু আমাদের একটা কমপ্লিট সেন্স আছে, এর মধ্যে আমাদের অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। তো এই দে অ্যারাইভড এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার আমি যদি বলি হি প্লেজ, এটা কী হবে? হি প্লেজ, হ্যাঁ, হি প্লেজ দ্য গিটার, হি প্লেজ দ্য গিটার। এখানে প্লে মানে খেলা না, এখানে প্লে মানে বাজানো। তাহলে এখানে দেখো হি প্লেজ দ্য গিটার, সে কী প্লে করছিল, একটা কি এর একটা প্রশ্ন আসছে, তাই এরপরে একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব। তো এখানে আমরা যদি দেখি, দেখো শি রানস এভরি মর্নিং অ্যালং দ্য বিচ, শি স্লেপ্ট পেসফুলি, স্লেপ্ট আমরা এক্ষুনি পড়লাম, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে। আর আমাদের এখানে বলেছে কারেক্টলি ট্রানজিটিভ ভার্বের ইউজ কোথায় হয়েছে। ওকে, হি রোট আ বিউটিফুল পোয়েম লাস্ট নাইট, দ্য বেবি ক্রাইড অল নাইট। তো এখানে দেখো হি রোট, ঠিক আছে, হি রোট আ বিউটিফুল পোয়েম লাস্ট নাইট। আমি যদি এখানে হি রোট, এখানে দেখো হি রোট লিখছি, তো রোটের পরে একটা কি একটা প্রশ্ন আছে, সে লিখেছিল, কি লিখেছিল, এই যে কি একটা প্রশ্ন আসছে, তার মানে কি সে একটা ডিরেক্ট অবজেক্ট চাইছে। তো এখানে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে আ বিউটিফুল পোয়েম, ঠিক আছে। তো এটা কিন্তু এই রোড, এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে ডিরেক্ট একটা অবজেক্ট লাগছে, কিন্তু এখানে আমি যদি শুধু এটুকুই লিখি শি রানস, ঠিক আছে, শি রানস, সেটা কিন্তু কমপ্লিট সেন্স আছে। হি স্লেপ্ট, সে ঘুমাচ্ছিল, সেটাও ঠিক আছে। দ্য বেবি ক্রাইড, এটাও ঠিক আছে। কিন্তু আমি যদি হি রোড এইটুখানি লিখে ছেড়ে দিই, এর মধ্যে একটা ইনকমপ্লিট সেন্স আছে, তার মানে কি তার একটা অবজেক্টের প্রয়োজন দরকার, এবং এখানে অবজেক্ট হচ্ছে আর ডিরেক্ট এ বিউটিফুল পোয়েম। তো এখানে এই রোড এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব যেখানে ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়। চলো কোশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাই দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের একটা প্রশ্ন, ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম ফিজিক্স। কোশ্চেন ট্যাগের একটা জেনারেল বা একটা রুলস হচ্ছে, আমাদের যদি সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, ট্যাগ, কোশ্চেন ট্যাগ, সেটা হবে নেগেটিভ। আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ হয়, কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ, ঠিক আছে, এটাই ব্যাপার। তো এখানে আমাদেরকে সেন্টেন্সটা বুঝতে হবে পজিটিভ না নেগেটিভ। ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম ফিজিক্স, দেখো এই যে ফিউ, আর একটা হয় এফিউ, আর একটা হয় লিটল, আর একটা হয় এ লিটল। এই লিটল এ লিটল আর ফিউ এ ফিউ, এই লিটল কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, এ লিটল কিন্তু পজিটিভ সেন্স দেয়। ফিউ এর ক্ষেত্রেও সেম, এই শুধুমাত্র ফিউ এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, এ ফিউ কিন্তু পজিটিভ সেন্সে ইউজ হয়। এবার এই ফিউ হচ্ছে সবসময় কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, যেমন লিটল ওয়াটার, লিটল মানি, এরকম, ঠিক আছে। আর আমরা ফিউ এর সঙ্গে ফিউ বয়েজ, ঠিক আছে, ফিউ গার্লস এরকম ব্যবহার করি। তো এখানে ফিউ আছে, ফিউ আমি বললাম ফিউ হচ্ছে একদম মানে নেগেটিভ সেন্সে বসে, তো এখানে ফিউ আছে, যদি এ ফিউ থাকতো তাহলে পজিটিভ সেন্স হতো। তো এখানে ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম ফিজিক্স মানে কি, এই সেন্টেন্সটা আমরা নেগেটিভ হিসেবে ধরতে পারি, কারণ ফিউ আমি বলেছি যে নেগেটিভ সেন্সে ইউজ হয়, তাহলে আমাদের ট্যাগটা পজিটিভ করতে হবে, ঠিক আছে। আমাদের সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ। তো পজিটিভ ট্যাগ কোথায় আছে, দেখো এখানে নেগেটিভ আছে,
বাকিগুলো পজিটিভই আছে। এবার এখানে আমাকে দেখতে হবে টেন্স কি আছে, আন্ডারস্ট্যান্ড আছে, ঠিক আছে, মানে কি প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কোনটা বসাবো, এখানে কি হবে দেখো, ডু দে হবে, ডিড দে হবে, এটা ডু তো ডিড তো পাস্ট টেন্সে চলে যাচ্ছে, হচ্ছে না, তাহলে কি হবে, ডু দে ইয়া ডাস, ডাস দে। পিপল হচ্ছে কি প্লুরাল, প্লুরাল, তার মানে আমরা কি বসাবো এখানে, ডু না ডাস, বলো কি হবে, এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডু দে, ঠিক আছে, কারণ পিপল তো প্লুরাল তো, ঠিক আছে, তার জন্য এখানে ডু বসবে, আর সিঙ্গুলার হলে তাহলে ডাজ আসতো, এখানে পিপল প্লুরাল তাই ডু বসবে। ওকে, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। Which of the following sentences shows an error in possessive case usage? দেখো কেস থেকে আরও একটা প্রশ্ন আছে, এটা বলছে পসেসিভ কেস, আমি তোমাদের বলেছিলাম নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডেটিভ, ভোকাটিভ কেস, ঠিক আছে। পজিটিভ কেস মানে কোনো কিছুর পজেশন বোঝাবে, যেখানে অধিকার বোঝাবে, মালিকানা বোঝাবে। ওকে, তো এখানে কোথায় আছে দেখো, দিস ইজ জেমস বুক, দিস আর দ্য লেডিস হ্যান্ডব্যাগস, দ্যাটস দ্য চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, দিস ইজ সামন্স আমব্রেলা। বলো এখানে সঠিক কী হবে। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে বলেছে এরর, ঠিক আছে, মানে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স শোজ অ্যান এরর ইন পজিটিভ কেস ইউসেজ। এই সবগুলোতেই পজিটিভ কেস ইউজ হয়েছে, কিন্তু এরর কোন জায়গাতে আছে, এখানে দেখো জেমস বুকস, ঠিক আছে, এখানে দেখো লেডিস হ্যান্ডব্যাগস, এবার এখানে দেখো LADY, আচ্ছা গার্ল দিয়ে বুঝি, আমি যদি বলি গার্ল, ঠিক আছে, এটা গার্ল সিঙ্গুলার, এর পসেসিভ হবে এস, আবার আমি যদি বলি GIRLS গার্লস, এটা প্লুরাল, এর পসেসিভ করতে হলে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে আর কোনো এস বসাবো না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দেবো, এটাই হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, গার্লস যদি হয়, শুধুমাত্র গার্ল যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা পজিশন বোঝাতে মানে অ্যাপোস্ট্রফি এস যখন ইউজ করব, কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো, আর যখন সেটা গার্লটাকে যখন প্লুরাল করব, এই গার্লের সঙ্গে অলরেডি একটা এস যুক্ত হচ্ছে, তাই এরপরে আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দেব, এটাতেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাই এখানে দেখো লেডিসের পরে কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফি আছে, পরে আর শুধুমাত্র চিহ্নটা আছে, পরে আর এস নেই, তো এটা কিন্তু ঠিকই ইউজ হয়েছে, এখানে ঠিকঠাকই আছে, এটাতেও ঠিকঠাকই আছে। তারপরে দেখো দ্যাটস দ্য চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, আচ্ছা চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন, তো এখানে চিলড্রেন চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, তাই চিলড্রেনের সঙ্গে আমরা এস কেন এক্সট্রা ইউজ করব, এসটা তো হবে না, কারণ চিলড্রেন মানেই প্লুরাল, ঠিক আছে, চিলড্রেন মানেই প্লুরাল, তাই এখানে রংলি ইউজ হয়েছে, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। এগুলো টিক দিয়েছি মানে এগুলো কিন্তু সঠিক এমনটা নয়, মানে সেন্টেন্সগুলো সঠিক, বাট এখানে আনসার হচ্ছে অপশান সি, ঠিক আছে, এখানে এরর আছে আর কি, আর আমাদের প্রশ্নে সেটাই বলেছে, এররটা খুঁজতে হবে। কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট কলোকেশন। শি ওয়াজ ডিপলি ড্যাশ বাই দ্য নিউজ অফ হার ফ্রেন্ডস অ্যাক্সিডেন্ট, সে তার ফ্রেন্ডসের অ্যাক্সিডেন্টের খবর শুনে ইমপ্রেসড, মানে ডিপলি ইমপ্রেসড, ডিপলি শকড, ডিপলি সারপ্রাইজড, ডিপলি মুভড। দেখো, আর যেহেতু অ্যাক্সিডেন্টের ঘটনা বলছে, অ্যাক্সিডেন্টের ব্যাপার, তাই ইমপ্রেসড আর সারপ্রাইজ তো হবে না, এবার বাকি রইল শকড অ্যান্ড মুভড। এখানে ডিপলি শকড, এরকম তোমাদের কনফিউশন হবে এই দুটোর মধ্যে, ডিপলি শকড অ্যান্ড ডিপলি মুভড। এখানে তুমি যদি ভালো করে দেখো, দেখো স্ট্রং একটা গ্রিফ বা একটা স্ট্রং ইমোশনালের একটা ব্যাপার আছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে তোমরা যদি কেউ ডিপলি শকড করো, সেটাও অ্যাকচুয়ালি হয়, গ্রামাটিক্যালি রাইট, বাট এই ক্ষেত্রে ডিপলি গ্রিফের ক্ষেত্রে আমরা মুভটা ইউজ করব, ডিপলি মুভড। এই ডিপলি মুভড মানে কেন ইউজ করছি, মানে তাকে একদম মানে মুভড করে দিয়েছিল, মানে একদম নাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিপলি মুভড এটাই হবে কিন্তু স্ট্যান্ডার্ড আনসার, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, বাট এখানে যদি মুভটা না থাকতো তাহলে শকটো করা যেত। ওকে, চলো। Which sentence contains a verb phrase used as a predicate? ভার্ব ফ্রেজ কোথায় ইউজ হয়েছে সেন্টেন্সটাতে, দেখো এখানে বলেছে ভার্ব ফ্রেজ, তার মানে কি, ফ্রেজ মিনস হচ্ছে, ফ্রেজ মানেই হচ্ছে এক বা মানে ফ্রেজ মিনস মানে দুটো তিনটে ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে কোনো কিছু, ঠিক আছে। এবার এখানে আমাদের বলেছে ভার্ব ফ্রেজ, মানে ভার্বের সঙ্গে আরও কিছু থাকবে, তো এখানে দেখো আমাদের সিম্পল ভার্ব আছে, এখানে দেখো হ্যাভ বিন প্লেয়িং আছে,
এখানেও একটা সিম্পল একটা ভার্ব আছে, এখানেও আমাদের কিপ সিম্পল একটা ভার্ব আছে। এই রানিং এটা কিন্তু ভার্ব ফ্রেজ নয়, এখানে বলেছে যে ভার্ব ফ্রেজ। এবার তোমাদের মনে হতে পারে রানের সঙ্গে রানিং করা এটা হচ্ছে একটা কি জিরান্ড করা, আর জিরান্ড তোমাদের এটা ভার্ব ফ্রেজ মনে হতে পারে, বাট এটা কিন্তু ভার্ব ফ্রেজ নয়। এই যে রানিং এটা কিন্তু জিরান্ড, আর জিরান্ডের কাজ কি জানো? সেন্টেন্সে নাউনের কাজ করে, নাউনের কাজ করে। আর নাউন বলেই, নাউনের কাজ করে বলেই এখানে ইউজ হয়েছে, কারণ একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে হয় তাকে নাউন অথবা প্রোনাউন হতে হয়। তো এখানে এই রানিং এটা জিরান্ড, এবং জিরান্ডের কাজ নাউন, তাই এই রানিং কিন্তু এখানে নাউনের কাজ করছে, ঠিক আছে? যাই হোক, তো আমাদের এখানে বলেছে ভার্ব ফ্রেজ, আমি বলেছি ভার্বের সঙ্গে আরও কিছু যুক্ত থাকবে। এখানে দেখো এই যে হ্যাভ বিন প্লেয়িং, এটাই একটা ভার্ব ফ্রেজ, এটাই একটা ভার্ব ফ্রেজ, ঠিক আছে? এটাই একটা ভার্ব ফ্রেজ। তো অপশান বি ইজ দ্য রাইট আনসার, এখানে অপশান বি। Question number 10. Which sentence shows indirect use of articles with the proper noun? কোন সেন্টেন্সটা ইনকারেক্ট ইউজ অফ আর্টিকেল উইথ প্রপার নাউন, মানে প্রপার নাউনের সঙ্গে ইনকারেক্টলি ইউজ হয়েছে? দ্য নীল ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরিনিয়ান, এটা আর্টিকেলের একটা প্রশ্ন, ঠিক আছে? আর্টিকেলের একটা প্রশ্ন। দ্য নীল ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরিয়ান, নীলের আগে দা বসেছে, ঠিকই আছে, নীলের আগে দা বসে। দ্য শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট প্লে রাইট। দেখো এই শেক্সপিয়ার, এবং এখানে আমাদের বলেছে প্রপার নাউন হতে হবে, ঠিক আছে? প্রপার নাউন হতে হবে। এখানে শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন তো বটে, ঠিক আছে, কিন্তু তার আগে দা বসেছে, এটা কি ঠিক? দা শেক্সপিয়ার, এটা আমরা ইউজ করতে পারি, এটা ইউজ হয়, এমনটা নয় যে হয় না, কিন্তু আমাদের সেন্টেন্সের পজিশন অনুযায়ী আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটাতে দা শেক্সপিয়ার ইউজ হবে না হবে না। এখানে দেখো এই শেক্সপিয়ার একটা প্রপার নাউন, এর আগে দা বসেছে, যেটা ভুল, মানে প্রপার নাউনের সঙ্গে আমরা এরকম মানে কোনো দা বসাতে পারছি না, মানে পারি না। কিন্তু এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ এটা জানো তোমরা সকলে, কালিদাস, এটা ওয়াজ করো, কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার, কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এখানে কালিদাস, দেখো এই শেক্সপিয়ারের আগে আমি দাল বসাচ্ছি, এটা কিন্তু ঠিক আছে সেন্টেন্সটা। এখানে একটা মানে আমি বলতে চাইছি একটা এখানে দা শেক্সপিয়ার আর এখানে দা শেক্সপিয়ার দুটো কিন্তু সেন্স আলাদা, বোঝা গেল? মানে যখন কোনো স্পেশাল কনটেক্সটে আমরা লিখছি তখন আমরা দা ইউজ করব। এখানে স্পেশাল একটা কনটেক্সট, দেখো কালিদাসের সঙ্গে শেক্সপিয়ারের তুলনা করা হচ্ছে, এটা একটা স্পেশাল কনটেক্সট বলতে পারি, এই ক্ষেত্রে আমরা দা শেক্সপিয়ার করতে পারি, বাট এখানে দা শেক্সপিয়ার রংলি ইউজ হয়েছে, ঠিক আছে? আমরা জেনারেলি যদি এই সেন্টেন্সটা লেখার চেষ্টা করি, অ্যাকচুয়ালি এরকম একটা সেন্টেন্স লিখতে পারি। দেখো শেক্সপিয়ার আচ্ছা, শেক্সপিয়ার was a great playwright. এরকম আমরা লিখতে পারি, ঠিক ঠিক আছে, কিন্তু দা শেক্সপিয়ার এখানে লেখা চলবে না, ওকে? এই দাটা হবে না, তাই অপশান আমাদের এখানে বলেছে ইনকারেক্ট, তো ইনকারেক্ট আছে এই দা শেক্সপিয়ারে এখানেই, তো এটাই আমাদের আনসার, ঠিক আছে? এটা অপশান বি ইজ দ্য রাইট আনসার। আর এখানে আছে দেখো দা হিমালয়াস, ঠিকই আছে, দা ইউনাইটেড কিংডম, এটাও ঠিক আছে, তো অপশান বি ইজ দ্য রাইট আনসার। আর তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে চাও আমাদের সঙ্গে, আমাদের কিন্তু ব্যাচ চলছে অলরেডি, তোমরা চাইলে সেখানে যোগ হতে পারো, মানে যুক্ত হতে পারো, ঠিক আছে? আমাদের ক্লাস কোর্স চলছে একদম, মানে সিলেবাস অনুযায়ী খুব সুন্দর দুর্দান্ত ক্লাস চলছে, প্রচুর তোমাদের মধ্যে প্রচুর জন আছে সেখানে প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে যদি কারো নেওয়ার প্রয়োজন হয় নিতে পারো। এখানে তোমরা একদম কমপ্লিট গাইডেন্স পাবে, পুরো একদম সিলেবাস অনুযায়ী, এসএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী টাইমের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করব। এখানে তোমরা কি কি পাবে অ্যাকচুয়ালি, এখানে তোমরা দেখো যে কোনো একটা টপিকের উপর পুরোপুরি কমপ্লিট, সেই টপিকটার উপর টেক্সট অ্যানালিসিস ভিডিও পাবে, সেই টপিকটা থেকে একটা পিডিএফ নোটস পাবে, ডেসক্রিপটিভ নোটস যেখানে A to Z কমপ্লিট করা থাকবে, সেই
টপিক রিলেটেড, এবং সেখান থেকে আরও একটা পিডিএফ পাবে যেখানে সমস্ত রকম এমসিকিউ কমপ্লিট করা থাকবে সেই টপিকটার উপরে, ঠিক আছে। সেখান থেকে তোমরা অনলাইনার পাবে, তারপরে সেখান থেকে নোটস দেওয়ার পরে সেখান থেকে তোমাদের অনলাইনে সেই টপিকের উপরে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। ফুল লেন্থ মক টেস্ট হবে, গ্রামারও এর মধ্যে ইনক্লুডেড আছে, সব কিছু একদম সিলেবাস অনুযায়ী। এবং একটা নোটস, এই যে পিডিএফ তোমাদের আমি বললাম যে একটা যে টপিকের উপরে একটা ডেসক্রিপটিভ পিডিএফ দেওয়া হয় যেখানে A to Z কমপ্লিট থাকবে, ঠিক আছে। যে পিডিএফটাতে A to Z কমপ্লিট থাকবে সেই পিডিএফটা মোটামুটি কিন্তু তোমরা বাংলা প্লাস ইংলিশে পেয়ে যাবে, ঠিক আছে। বোঝার সুবিধার্থে তোমাদের বাংলা করানো আছে, বাংলাটা আগে পড়ে নিলে বুঝতে সুবিধা হবে। কেউ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। আমি সেখানে তোমাদের সব রকম রিপ্লাই করবো, সেখানে সব রকম দেওয়া হবে আর কি। তো তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করবে না কেউ। আরও একটা কথা, যাদের ভালো প্রিপারেশান আছে, কেউ যদি মনে করো শুধুমাত্র মক টেস্টের জন্য শুধুমাত্র মক টেস্টও দিতে পারো, ঠিক আছে। এখানে তোমরা শুধুমাত্র মক টেস্ট পাবে, যেখানে টপিক ওয়াইজ মক টেস্ট আছে, মিক্সড মক টেস্ট হবে, ফুল লেন্থ মক টেস্ট হবে, গ্রামারের মধ্যে অবশ্যই ইনক্লুডেড, সব মিলিয়ে প্লাস 80+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে। পুরোটাই একদম সিলেবাস অনুযায়ী হবে, আর পুরোটাই মক টেস্ট হবে অনলাইনে, ঠিক আছে। যেখানে তুমি মক টেস্ট দেওয়ার পরে তোমার স্কোর দেখতে পাবে, কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো সবটাই দেখতে পাবে। আর ওই ব্যাচে যারা যুক্ত হবে তাদের এই মক টেস্টটা আলাদা করে নেওয়ার দরকার নেই, কারণ এই মকসটা ওর মধ্যেই মানে ইনক্লুডেড আর কি। ওকে, চলো এবারে আমরা চলে যাই আমাদের আবার কোশ্চেনে। আমরা কোশ্চেন নাম্বার 11 করব। 11 কোশ্চেন আছে, আইডেন্টিফাই দ্য বেস্ট ট্রান্সফরমেশন ইউজিং আ পার্টিসিপাল ফ্রেজ। এটা হচ্ছে ট্রান্সফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন। তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো এখানে আমাদের ট্রান্সফরমেশন তো করতে হবে, কিন্তু সেটা একটা পার্টিসিপাল ফ্রেজ ইউজ করে করতে হবে। হি স দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে। সে পুলিশটা দেখেছিল, তারপরে সে পালিয়ে গেছিলো। এটা একটা সহজ প্রশ্ন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা পার্টিসিপাল ফ্রেজ যখন ইউজ করব, এটা মোটামুটি আমাদের এটা জয়নিংয়ের মধ্যেও পড়ে, জয়নিং করতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, যখন দেখবে এরকম দুটো সাবজেক্ট সেম থাকে না, দুটো সাবজেক্ট যখন সেম থাকে, আমরা সেই ভার্বটার সঙ্গে, ঠিক আছে, আমরা সেই যখন দুটো সাবজেক্ট সেম থাকে, আমরা ফার্স্ট ভার্বের সঙ্গে কিচ্ছু না, যে ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে সেই ভার্বের যে ভার্বটা পাস্ট ফর্ম থাকবে, প্রথমে যে ভার্বটা পাস্ট ফর্ম থাকবে, এখানে পাস্ট ফর্ম আছে, এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, বাকিটা সেম। কি বললাম, দুটো সাবজেক্ট যখন সেম থাকবে, ঠিক আছে, দুটো সাবজেক্ট যখন সেম থাকবে, এখানে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম তো আছে, এখানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, বাকিটা সেম। এখানে দেখো স এর প্রেজেন্ট ফর্ম কি হয়, সি। এবার সি এর সঙ্গে আমি জাস্ট আইএনজি যুক্ত করে দিয়েছি। সিং দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে। সে পুলিশটা দেখে পালিয়েছিল। এখানে মিনিংটা হচ্ছে সে পুলিশটাকে দেখেছিল এবং তারপরে কি সে পালিয়েছিল। আর এখানে হচ্ছে সিং দ্য পুলিশ মানে পুলিশটা দেখে সে পালিয়েছিল। এটাই হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। বোঝা গেল? পার্টিসিপাল ফ্রেজ মিনস হচ্ছে তোমাকে আইএনজি করতে হবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য ইডিএম কাট কর্নার্স মিন? কাট কর্নার্স মিন মানে কি, আমরা এরকম বলে থাকি, ঠিক আছে, কাট কর্নার। তো অ্যাকচুয়ালি কাট কর্নার মানে কি বলতো? কাট কর্নার মানে হচ্ছে কোনো কিছুর মানে আমরা বলতে পারি মানে শর্টকাটে কোনো কিছু করে দেওয়া। সেটা মানির দিক থেকে হতে পারে, কাজের দিক থেকে হতে পারে, ঠিক আছে, মানে কোনো কিছু চিপার কিছু বোঝাতে, বা সেটাকে আমরা শর্টকাট বলি। মানে শর্টকাট যেটাকে আমরা বলি না, সেটাও অনেকটা এই কাট কর্নার্সের সঙ্গে মেলে। তো এখানে অ্যাকচুয়ালি কাট কর্নার মানে হচ্ছে টু রিডিউস কোস্ট বাই কম্প্রোমাইজিং কোয়ালিটি, টু অ্যাভয়েড পিপল ইন অথরিটি, টু টেক আ শর্ট ওয়াক, টু ডেকোরেট এফিশিয়েন্টলি। এখানে কাট কর্নারের মানে হচ্ছে অপশান এ, টু রিডিউস কস্ট বাই কম্প্রোমাইজিং কোয়ালিটি। কোনো একটা কাজ করছো, মনে কর তুমি একটা বাড়ি বানাচ্ছ, ঠিক আছে, বাড়ি বানাতে বানাতে তুমি দেখছো যে আমার টাকাটা প্রায় ফুরিয়ে এসছে, অথচ বাড়ি কমপ্লিট হবে না। তুমি তখন কি করবে? কাট কর্নার করবে। তুমি তখন কোয়ালিটির দিকে নজর না দিয়ে তুমি বলবে আমার ওটা যা আছে তাড়াতাড়ি আমার এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে করে দাও। এই যে সময়টাকে কমিয়ে আনা, বাজেটটাকে কমিয়ে আনা, ঠিক আছে, তার জন্য আমাদের কোয়ালিটি খারাপ হতে পারে। তো সেদিকে খেয়াল না করে এই বাজেট কমিয়ে দেওয়া, এই সময় কমিয়ে দেওয়া, এই ক্ষেত্রে আমরা কাট কর্নার ইউজ করি। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট শোজ কারেক্ট ইউজ অফ কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন্স। এখানে কোথায় অ্যাকচুয়ালি এই কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের ঠিকঠাক ইউজ হয়েছে? হি গেভ মি মেনি ইনফরমেশনস, she provided several useful advice,
I need few pieces of furniture. They bought 2 equipments yesterday. আচ্ছা, এখানে নোট করার বিষয় হচ্ছে, তোমরা এটাও জানো সকলে, কি জানো, এই যে ফার্নিচার, ইনফরমেশান, ওকে, কিছু কিছু ওয়ার্ড যেরকম হচ্ছে ফার্নিচার, ইনফরমেশান, অ্যাডভাইস, ইকুইপমেন্টস, এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, এই যে ইনফরমেশান, অ্যাডভাইস, ফার্নিচার, ইকুইপমেন্টস, এরা আনকাউন্টেবল নাউন, এদের সঙ্গে এস সাধারণত হয় না। ওকে, এখানে হয় না। এবার বিষয়টা হচ্ছে, আমরা যখন এদেরকে কাউন্টেবল, এরা আনকাউন্টেবল বললাম, এদেরকে কাউন্টেবলে কনভার্ট করার সময় আমরা অনেক সময় এরকম ইউজ করি। দেখো, আমরা কিছু কিছু এদের আগে কিছু কিছু অ্যাড করে আমরা সেটাকে কাউন্টেবলে কনভার্ট করতে পারি। যেমন এরকম আমরা অ্যাড করতে পারি বিটস অফ ইনফরমেশান, ঠিক আছে, বিটস অফ ইনফরমেশান, বা এখানে পিসেস অফ ফার্নিচার, বোঝা গেল? এই ধরনের কিছু আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কি হয়, মানে এটাকে অনেকটা কাউন্টেবলে কনভার্ট করা যায়। তো এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, কারেক্ট ইউজটাকে আমাদেরকে খুঁজতে হবে। এখানে দেখো, এই যে বললাম, এগুলো হচ্ছে ইনফরমেশান, অ্যাডভাইস, ফার্নিচার, ইকুইপমেন্টস, এগুলো আনকাউন্টেবল। তো এখানে এদের অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে ইউজ হয়নি, কারণ এখানে ইনফরমেশানসের সঙ্গে এস হয় না আনকাউন্টেবলের সঙ্গে। ওকে, ইকুইপমেন্টসের সঙ্গে ইকুইপমেন্টেরও এস হয় না। আর এখানে সেভারেল অ্যাডভাইস আছে, সেভারেলের সঙ্গে সাধারণত প্লুরাল সেন্স আসে, একটা এস যুক্ত হয়, কিন্তু অ্যাডভাইসের সেটা আমরা করতে পারবো না। ওকে, তো বাকি রইল আমাদের হচ্ছে অপশান সি, আই নিড আ ফিউ পিচেস অফ ফার্নিচার। দেখো, এখানে আমি যেমনটা বললাম, এই যে পিচেস অফ ফার্নিচার, এটা যুক্ত করে এটাকে কিন্তু প্লুরাল একটা সেন্স দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ইউজেস দ্য নমিনেটিভ কেস ইনকারেক্টলি। নমিনেটিভ কেসটাকে কোথায় ইনকারেক্টলি ইউজ হয়েছে, ঠিক আছে। নমিনেটিভ কেস যেটা আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, বা এটাকে সাবজেক্টিভ কেসও আমরা বলতে পারি। তো এখানে দেখো, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম, হি অ্যান্ড আই, ঠিক আছে, কারণ এটাও সাবজেক্টিভ কেসে বা নমিনেটিভ কেসে আছে, এটাও তাই। শি অ্যান্ড আই, এটাও ঠিকই আছে সাবজেক্টিভ কেসে। মি অ্যান্ড জন, দেখো মি এটা অবজেক্টিভ কেসে ইউজ হয়, বাট এখানে আমাদের বলেছে অবজেক্টিভ কেসে যদি ইউজ হয় তাহলে সেটা ভার্বের পরে বসে। অবজেক্টিভ যদি ইউজ হয় ভার্বের পরে আমাদের অবজেক্টিভ কেস আসে, বাট এখানে ভার্ব হচ্ছে এই, অথচ মি এখানে বসছে, মানে অবজেক্টিভ কেস হিসেবে, সাবজেক্টিভ কেস হিসেবে বসেছে, বাট মি সাবজেক্টিভ কেস হয় না। সুতরাং এই জায়গাটাতেই আমাদের ভুল আছে, আমাদের সেটাই বলেছে সেন্টেন্সে ইনকারেক্টলি ইউজ হয়েছে, তো এখানে ইউজ হয়েছে। এটা অ্যাকচুয়ালি লিখলে এই আইটাকে অ্যাকচুয়ালি মিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কেমন হবে, সেন্টেন্সটা এমন হবে, জন অ্যান্ড আই, আগে জনটা আসবে, ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, বোঝা গেল? এইটা হলে সেন্টেন্সটা ঠিকঠাক হবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশান ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটা, অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে, ইট ইজ ভেরি স্যাড দ্যাট শি লস্ট হার চাইল্ড। এটাকে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করতে হবে, ট্রান্সফরমেশান করতে হবে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে কি বসে, এই সাইনটা বসে, তাই না, এক্সক্লামেশন মার্ক বলে একে, এই সাইনটা বসে, এবং এখানে দেখো প্রত্যেকটাতেই সেই সাইনটা আছে। কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে, রূপান্তর মানে পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলো। হোয়াট আর স্যাড, শি লস্ট হার চাইল্ড, অনলি চাইল্ড। হোয়াট ভেরি স্যাড, হোয়াট ভেরি স্যাড, এরকম সাধারণত হয় না। হাউ স্যাড দ্যাট শি লস্ট হার অনলি চাইল্ড, হোয়াট আ স্যাডনেস দ্যাট শি লস্ট হার চাইল্ড। এখানে বলো তো কোনটা হবে সঠিক আনসার, ভালো করে যদি দেখো তুমি, এখানেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, এখানেও দেখো একটা স্ট্রং ইমোশন আছে, ঠিক আছে, একটা স্ট্রং ইমোশন আছে, এবং এই ক্ষেত্রে স্ট্রং ইমোশনের ক্ষেত্রে সাধারণত এক্সক্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হাউটাকে বেশি প্রেফার করব, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, ওকে, এটাকে বেশি প্রেফার করব।
তো এখানে হোয়াট দিয়েও আছে, হাউ দিয়েও আছে, বাট এখানে হাউটা আমাদের সঠিক আনসার করতে হবে। হাউ স্যাড দ্যাট শি লস্ট হার অনলি চাইল্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। Select the correct verb to complete the collocation. She dash an effort to arrive early for the interview. এখানে she did an effort, she took an effort, she made an effort, she gave an effort. এখানে তোমরা সহজে এলিমিনেট করতে পারবে টুকটাকে, টুকটা আনসার হবে না। এবার তোমাদের এদের মধ্যে কনফিউশন হতে পারে, কনফিউজড হতে পারে, এখানে ডিড অ্যান এফোর্ট হবে নাকি মেড অ্যান এফোর্ট হবে নাকি গেভ অ্যান এফোর্ট হবে। ঠিক আছে, এখানে এর একটা নিয়ম আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে এই যে এফোর্ট ওয়ার্ডটা আছে না, এফোর্ট, এর সঙ্গে সাধারণত মেক অ্যান এফোর্ট, ওকে, এই মেক শব্দটা বসে, ওকে, এই শব্দটা সাধারণত বসে। তো এখানে সেজন্য ডিড অ্যান এফোর্ট এটাও হবে না, মেক বললাম, এফোর্টের সঙ্গে সাধারণত মেক যায়, মেক শব্দটা যায়। তো এখানে যেহেতু এটা পাস্টের কথা বলা হচ্ছে তাই মেড হবে। ঠিক আছে, শি মেড অ্যান এফোর্ট টু অ্যারাইভ আর্লি ফর দ্য ইন্টারভিউ, এটা মনে রাখবে, এফোর্টের সঙ্গে মেড ওয়ার্ডটা সাধারণত যায়। 17, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস আর এরর। এই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর আছে? শি অ্যাডভাইসড মি টু নট ওয়েস্ট মাই টাইম অন সাচ ট্রিভিয়াল ম্যাটার্স। এটা একটা সহজ প্রশ্ন, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা 17 এরকম দাগ নাম্বার দিয়ে আনসারটা করবে। সহজে কিন্তু প্রশ্ন, কেউ ভুল করবেন, এটা সকলে প্রত্যেকে আনসার করবে, সহজ কিন্তু এখানে আনসারটা একদম ইজি, বুঝতে পারছো সবাই, আনসারটা করবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখলাম, দাগ নাম্বার দিয়ে সকলে আনসার করবে যেমনটা করে থাকো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স। ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, অরিজিনাল সেন্টেন্স আমাদের এটাকে আমাদের করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে শেষে কোশ্চেন মার্ক আসবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইনভার্সন হয়ে থাকে। ইনভার্সন কি আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি, যেখানে ইনভার্সনের ক্ষেত্রে কি হয়, আমাদের ভার্বের আগে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। ইনভার্সনের ক্ষেত্রে আমাদের ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টের আগে চলে আসে। ঠিক আছে, আর সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে থাকে। তো যাই হোক, এখানে বলছে এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, তাহলে কি হবে বলো, সেটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, এটা যদি বাংলায় দেখো, বাংলায় বোঝার চেষ্টা করো, তো এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, প্রত্যেকেই সাকসেসফুল হতে চায়। তাহলে এটা যদি আমরা বাংলাতেই দেখি, প্রত্যেকেই সাকসেসফুল হতে চায়, সেটা আমরা যদি প্রশ্নবোধকভাবে বাংলায় ব্যাখ্যা করি, কী হবে, কে না সাকসেসফুল হতে চায়, এই যে কে না, ইন্টারোগেটিভ হয়ে গেল, কে না সাকসেসফুল হতে চায়। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। ওকে, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, এখানে দেখো হু ওয়ান্টস টু বি সাকসেসফুল, এখানে বলছে কে সাকসেসফুল হতে চায়, বাট আমাদের আনসারটা করতে হবে কে না সাকসেসফুল হতে চায়। তো এখানে এটা কিন্তু হচ্ছে না। ডাজ এনিওয়ান ওয়ান্ট নট টু বি সাকসেসফুল, এখানে ওয়ান্ট আবার নট টু বি সাকসেসফুল, মানে এই ধরনের সেন্টেন্স হয়ই না। ওকে, তারপরে বলছে হু ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেসফুল, কে না চায় সাকসেসফুল হতে, সেটাই তো আমি বলছিলাম এতক্ষণ। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হু ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেসফুল। তারপরে আছে ইজ দেয়ার নো ওয়ান হু ওয়ান্টস টু বি সাকসেসফুল, এটা মানে সেই একটু বাড়িয়ে বাড়িয়ে বলার মতো, তো এটাও কিন্তু হবে না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অপশান কন্টেন্স অ্যান ইন্টেন্সিভ প্রোনাউন ইউজড ফর এমফ্যাসিস। ইন্টেন্সিভ প্রোনাউন, ওকে, প্রোনাউনের একটা ভাগ আছে অনেকগুলো, তার মধ্যে এটা পড়ে, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রোনাউনেরও বিষয়টা। ঠিক আছে, তো এখানে আমাদের কোন প্রোনাউনটা ইন্টেন্সিভ প্রোনাউন এখানে আছে, তবে প্রোনাউনের কিন্তু অনেকগুলো ভাগ হয়। ঠিক আছে, তার মধ্যে একটা আমরা পাই রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, অনেকগুলো ভাগ হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাকচুয়ালি কোনগুলো, আমরা এরকম লিখি ইয়োরসেলফ, ঠিক আছে, ইয়োরসেলফ, তারপরে ইটসেলফ, হিমসেলফ, ইটসেলফ, হিমসেলফ, ঠিক আছে, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা হয় যেটা আমাদের এখানে প্রশ্ন, ইন্টেন্সিভ প্রোনাউন, বা এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন, ওকে, এই এমফ্যাটিক প্রোনাউন কি হয়, মানে
সাবজেক্টকে বা কর্তাকে এমফ্যাসিস করার জন্য ইউজ করা হয়, সেটা এখানে বলেছে ইন্টেন্সিভ প্রোনাউন ইউজড ফর এমফ্যাসিস। তো এই ইন্টেন্সিভ প্রোনাউনের আর একটা নাম আমরা বলতে পারি এমফ্যাটিক প্রোনাউন। ওকে, দেখো এখানে আমি একটা সেন্টেন্স তোমাদের লিখছি, she allowed herself more time। আচ্ছা, আরও লিখলে বড় করা যায়, আমি লিখছি না। আর এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো she alive, এখানে দেখো রমেশ himself informed the police। এখানে দেখো দুটোতেই সেলফ ব্যবহার হয়েছে, এখানে হারসেলফ, এখানে হিমসেলফ। এখানে ছেলে বলে রমেশ বলে হিমসেলফ, এখানে মেয়ে বলে হারসেলফ। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দুটো, এই যে আমি বললাম এই যে সেলফ, ইটসেলফ, ইয়োরসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ঠিক আছে, এবং এইগুলোই কিন্তু আবার এমফ্যাটিক প্রোনাউনও হয়। এবার সেটা সেন্টেন্সের ইউজের উপরে বুঝতে হবে কোনটা এমফ্যাটিক কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এরকম হারসেলফ আমি বললাম, আর এখানেও আমি বলছি হিমসেলফ। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, আমি বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় মানে সাবজেক্টকে এমফ্যাসিস করার জন্য ব্যবহার হয়, এমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। তো এখানে এই এমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন এই সবসময় কিন্তু এই সাবজেক্টের ঠিক পরেই বসবে, দেখো রমেশ হিমসেলফ, এখানে রমেশের উপরে ভীষণ জোর দেওয়া হচ্ছে। রমেশ হিমসেলফ, রমেশ নিজে ইনফর্ম দ্য পুলিশ, রমেশ হিমসেলফ ইনফর্ম দ্য পুলিশ, সে নিজে পুলিশকে ইনফর্ম করেছিল। এটা রমেশকের উপরে প্রচুর জোর দেওয়া হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন, বেটার সে এমফ্যাটিক প্রোনাউন এটাকে, ঠিক আছে। আর এখানে দেখো শি অ্যালাউড হারসেলফ, সে অ্যালাউড করেছিল, অবশ্যই নিজেকে অ্যালাউ করেছিল মোর টাইম, নিজেকে আরও টাইম দেওয়ার জন্য। বা এই সেন্টেন্সটা আমি পুরোটা লিখিনি, এটা এরকম লেখা যেত, শি অ্যালাউড হারসেলফ মোর টাইম টু গেট রেডি, ঠিক আছে। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি এখানে আমাদের রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্য হচ্ছে, এমফ্যাটিক প্রোনাউন কিন্তু ঠিক নাউনের পরেই বসবে, নাউনকে এমফ্যাসিস করার জন্য। আর রিফ্লেক্টিভ প্রোনাউনটা কিন্তু নাউনের ঠিক পরে বসবে না, তার মাঝখানে কোনো ওয়ার্ড চলে আসতে পারে, ভার্ব চলে আসতে পারে, এটাই হচ্ছে বিষয়। তো এখানে দেখো কোনটা, এখানে আমাদের এমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউনই চেয়েছে। এখানে দেখো এখানেও হিমসেলফ আছে, এখানেও হিমসেলফ আছে, এখানেও হারসেলফ আছে, এখানেও দেমসেলফ আছে, সবগুলোতেই রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। এবং এদের মধ্যে তাহলে এমফ্যাটিক কোনটা, এমফ্যাটিক হচ্ছে এটা, এই যে হি হিমসেলফ, ঠিক আছে, নাউনের ঠিক পরেই বসছে, নাউনকে জোর দিচ্ছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, আজকের শেষ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর আমাদের কিন্তু ক্লাস চলছে, ভিডিও তোমাদের যত সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা লাইক করছো না অনেকেই, লাইক কিন্তু কমেন্ট না করলে হবে না, সকলকে লাইক করতে হবে, তাহলে আমি আরও ভালোভাবে বেশি ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। আর কেউ যদি পেড ব্যাচ নিতে চাও, ওই যে নাম্বারটা দেখালাম সেখানে তোমরা মেসেজ করবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে, সেখানেও যুক্ত হবে। আর এই পিডিএফগুলো, এই যেগুলোতে মানে এই পিপিটিগুলো পিডিএফ আকারে আমি তোমাদের দিয়ে দেবো কোথায়, টেলিগ্রামে, ঠিক আছে। কারোর যদি এইগুলো দরকার হয়, এই পিডিএফগুলো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে আমি এটা দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওকে। তো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্টস আর রং কলোকেশন, মেক আ ডিসিশন, রং কলোকেশন কোথায় ইউজ হয়েছে, মেক আ ডিসিশন আমরা বলি মেক আ ডিসিশন, ঠিক আছে। রান আ বিজনেস, কোনো একটা বিজনেস চালানো। পে অ্যাটেনশন, কোনো কিছু অ্যাটেনশন করার জন্য, অ্যাটেনশন দেওয়ার জন্য পে অ্যাটেনশন বলি। ডু আ ক্রাইম, ক্রাইমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলো, কমিট, কমিট সুইসাইড, সিআইডি, কমিট সুইসাইড, কমিট ক্রাইম। তো এখানে ডু আ ক্রাইম না হয়, এটা অ্যাকচুয়ালি কমিট আ ক্রাইম হবে, ঠিক আছে। তাই এখানে এটা হবে, এগুলো কিন্তু আনসার নয়, আমাদের এখানে বলছে রং কলোকেশন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, কমিট আ ক্রাইম হবে অ্যাকচুয়ালি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক করে যাবে, যারা দেখেছো পুরোটা অবশ্যই একটা লাইক করে যাবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।